সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন, দিনের গুরুত্বপূর্ণ এবং আলোচিত সংবাদ এই অনুষ্ঠানে আমরা পর্যালোচনা করে থাকি। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। আমার সঙ্গে আজ একজন অতিথি যুক্ত হয়েছেন। তিনি বিজিএমইএর নবনির্বাচিত যে বোর্ড, এই বোর্ডে পরিচালক হিসেবে রয়েছেন মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের নাগরিক টিভিকে প্রথমে শুভেচ্ছা, স্বাগত। এই কারণে যে আমাকে আপনারা এই বিশ্লেষণের জন্য আজকে আহ্বান করেছেন, সেই সাথে স্মরণ করতে যাই আমি প্রয়াত শ্রদ্ধেয় আনিসুল হক সাহেবকে, আনিস ভাইকে, কারণ ওনার অনুপ্রেরণায় আমার এই ফোরামের সাথে যাত্রা এবং সেই ফোরামের সাথে কাজ করে আজকে আমি বিজিএমইএর একজন ডাইরেক্টর হিসেবে ইলেক্টেড হয়েছি। তো সেই জন্য ওনাকে স্মরণ করলাম। আমি যেটি বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে আমরা আসলে সারাদিন যা ঘটছে দেশে, গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো, সেগুলোর আলোচিত কিছু বিষয় আসলে এই অনুষ্ঠানে আমরা পর্যালোচনা করে থাকি। তো আপনি যেহেতু ব্যবসা বাণিজ্যের লোক, আপনার সঙ্গে আসলে আমরা ব্যবসা বাণিজ্যের পরিবেশ, এনবিআর এর সংকট চলছে, সেটি যদি আমরা এখন দেখলাম অনেকটা কেটে গেল, আন্দোলন আর নেই, তারপরেও তার যে নেতিবাচক প্রভাব, সেটি নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশে এখন আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, সেটি আগামী 9 জুলাই সেটি আমাদের যে 3 মাসের সময় আমরা পেয়েছিলাম সেটি শেষ হবে। সেটি নিয়ে আপনারা কতটা চিন্তিত, সেটি নিয়ে একটু আলোচনা করব। আলোচনাটা একটু শুরু করতে চাই এনবিআর এর প্রসঙ্গ দিয়ে। আপনারা জানেন যে প্রায় 2 মাস কিন্তু এনবিআর এর কর্মকর্তারা আন্দোলন করলো। এনবিআর এর সংস্কার, তারা যদিও সরকার বলছে যে এটি সংস্কার বিরোধী আন্দোলন ছিল, কিন্তু এনবিআর এর লোকজন বলছিল যে তা না, তারা আসলে যৌক্তিক সংস্কারের কথা বলছিল। আমরা দেখলাম যে সরকার এবং এনবিআর এর লোকজন অনেকটা মুখোমুখি অবস্থান নেয় গতকাল। সরকার একটি বিবৃতি দিয়ে এনবিআর এর যারা আন্দোলন করছিল তাদেরকে অনেকেই বলবার চেষ্টা করছে তারা দুর্নীতিবাজ, এবং সরকার এনবিআর এর সেবাকে জরুরি ঘোষণা করে কাজে ফিরতে বলে। এনবিআর এর লোকজনও পাল্টা কাজে ফিরবে না তেমনটি জানান। ঠিক তখন আসলে আমরা দেখলাম যে ব্যবসায়ীরা এগিয়ে এলেন এবং দুই পক্ষের সঙ্গে আলোচনা করে একটি দারুণ সমাধান আমরা দেখলাম। একটু বলবেন যে এই প্রক্রিয়াটায় ব্যবসায়ীদের সম্পৃক্ততা আমরা দেখলাম, মানে আপনারা কেন এগিয়ে এলেন? মানে ব্যবসায়ীদের কি পিঠ দেয়ালে ঠেকে গেছিল এনবিআর এর এই আন্দোলনের কারণে, এরকম কি ব্যাপারটা? আসলে এটা যদি বলি, আমাদের তো আমাদের সেক্টরটাতে দেখেন অনেকগুলা লোক কাজ করে, আমরা অনেকভাবে কর্মকাণ্ডের সাথে জড়িত, যার একটা বিরাট অংশ এনবিআর এর সাথে আমাদের অ্যাক্টিভিটিস আছে, যেমন কাস্টমস বলেন, এই জায়গাগুলো আছে। তো যেটা হয় যে গত 2 মাস ধরে ওদের যে মানে আন্দোলন বা যেটাই চলছিল, এটাতে আমরা কোনো না কোনোভাবেই আমরা প্রতিনিয়ত ইফেক্টিভ হচ্ছিলাম। তো আমরা আশা করেছিলাম হয়তো এটা গভর্নমেন্ট একটা সেটেলমেন্ট হবে, একটা জিনিস হবে, তাড়াতাড়ি হবে। এক পর্যায়ে যায় দেখা যাচ্ছে যে তারা একদম শাটডাউন করে দিল। সেই মুহূর্তে আমাদের তো আসলে করার নেই। আপনারা দেখেছেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট প্রেস কনফারেন্সে বলেছে যে আমাদের পার ডের অ্যাক্টিভিটিস কেমন ছিল, 2500 কোটি টাকার মতো প্রতিদিন। তো এই অ্যাক্টিভিটিসটা আসলে সমস্যাটা যেটা হয়, ধরেন কালকে আজকে আমি দেখলাম পেপারে 14,000 কন্টেনারের জট, এক্সপোর্ট কন্টেনার। এই 14,000 আমাদের কয়টা জাহাজ ডেলি আসে বা কয়টা জাহাজ ডেলি আমরা চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে চলে যায়, ওইটা যদি হিসাব করতে যান, এই 14,000 কন্টেনার এটা এক্সপোর্ট হতে হতে আমার কয়েকদিন সময় লেগে যাবে। এখন আমার মালটা যদি সঠিক সময়ে না যায়, ক্রেতা যদি সেটা তার দোকানে তুলতে না পারে, সেক্ষেত্রে সে কি করবে? সে একটা ডিসকাউন্টের কথা বলবে, সে মালটা ক্যান্সেল করার কথা বলবে। একটা যে ফ্যাক্টরি এটা ওজন নিতে পারবে না বা এই শকটা নিতে পারবে না, তাহলে সে কি হবে? সে পেমেন্ট পাবে না, ডিলে হবে, তাহলে সে তার ফ্যাক্টরি চালাবে কিভাবে? শ্রমিকদের বেতন দিবে কেমনে? এই জটিলগুলা কিন্তু সামনে আসতেছে না, বা আমরা বলতে পারতেছি না, বা অনেকভাবে হচ্ছে না, আর অনেকে এইভাবে মানে ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। তো এই সমস্যাগুলো তো আসলে অ্যাড্রেস করা দরকার। সেই পরিপ্রেক্ষিতেই আসলে বিজিএমইএ সবাইকে নিয়ে, আরো 14 জন স্টেকহোল্ডারদেরকে নিয়ে ব্যবসায়ীরা যে ইয়াটা সমাধানটা করেছে। আমি মনে করি এটা যদি আরো লিঙ্গার হতো, তাহলে ওই কি যে ক্ষতি হতো আমরা বলতে পারতাম না আর কি। মানে আমরা দেখলাম যে দুই পক্ষ, এনবিআর এর যারা আন্দোলনকারী তারা এবং অন্যদিকে সরকার, মানে এটি তো খুব নর্মাল প্রক্রিয়া যে কোনো সংকট আসলে আলাপ আলোচনা করেই সুরাহা হওয়া উচিত।
মানে দুই পক্ষ দেখলাম মুখোমুখি অবস্থান নিল। এটি তো যদি আরো আগে আলোচনা করে ঠিক করা হতো তাহলে এই সংকটটা তৈরি হতো না। আমি আপনাকে একটি তথ্য দিয়ে একটু সহযোগিতা করি। আমরা আজকে পর্যন্ত দেখলাম যে এনবিআর এর যে আমাদের এই বিদায়ী অর্থ বছর যেটি আজকে শেষ হচ্ছে, তাতে রাজস্ব আদায় দাঁড়িয়েছে 3,60,000 কোটি টাকা। আমাদের এই অর্থ বছরে সরকারের লক্ষ্য ছিল, মূল লক্ষ্য যেটি 4,80,000 কোটি টাকা, তার মানে প্রায় 1,20,000 কোটি টাকা আমরা ঘাটতি হলো আমাদের। তো এই যে শেষ দিকে অর্থ বছরের শেষ মানে 1-1.5 মাস কিন্তু বিপুল অর্থ রাজস্ব আদায় হয়, এবং বিশেষ করে শেষ সপ্তাহে তো আমরা এমনও দেখেছি যে কোনো দিনে 4,000-5,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়। তো এটা যদি সরকার আগেই আলাপ আলোচনা যদি করতো তাহলে কি পরিস্থিতি এত জটিল হতো বলে কি আপনি মনে করেন? এইটা যদি দেখেন আপনি, গত 2টা মাস হচ্ছে পিক টাইম রেভিনিউ কালেকশনের জন্য, আর এই 2 মাস ধরে আমরা যে কোনো ভাবে যে কোনো কারণেই একটা অস্থিরতা আন্দোলন বা যেভাবে একটা রানিং কাজ চলতেছিল না, তো তাতে কি হচ্ছে, রেভিনিউ আপনার শর্ট আর্নিং হচ্ছে। তো আমি মনে করি এই যে 2টা মাস এটা আমরা টানলাম, এটাও আমি মনে করি যে সরকারের এটা করতে দেওয়া উচিত হয় নাই, বা আমি জানি না, ওনারা তো অবশ্যই চেষ্টা করেছেন ওনাদের মতো, কিন্তু হয়তো সফলতা আসেনি। তো এই জায়গাটায় আমাদেরকে আরো তৎপর হওয়া উচিত ছিল দোনো পক্ষেরই, কারণ সরকারের নেগোসিয়েশনে যে একটা দায়, মানে একটা আমাদের আর্নিং কম হবে, কিন্তু যারা এটার সাথে জড়িত, আমি এনবিআর এর লোকজন যারা ওখানে কাজ করছেন, তাদেরও তো একটা দায়বদ্ধতা থাকা উচিত জাতির কাছে, যে তারাও তো কম রেভিনিউ আর্ন করে দিল, জনগণের পয়সায় তো তাদের বেতন হবে। হ্যাঁ, আমরা সবাই চলবো তো এই পয়সা, এই আর্নিং এরটা যদি না হয় তাহলে কোত্থেকে দেশ চলবে বা কিভাবে? তো আমি মনে করি দোনো পক্ষেরই একটা আমরা দায়ী করতে পারি, আমরা যারা ব্যবসায়ীরা, আমরা বাইরে থেকে এটা বলতে পারি যে দোনো পক্ষেরই এটা তড়িৎ সমাধান করা উচিত ছিল, যে কোনো ভাবে ল্যাকিং যে পক্ষেরই থাকুক। এটা হচ্ছে আমার অভিমত, কারণ আমাদের দিনের শেষে যে আমাদের আর্নিং কম হয়েছে, আমাদের কাজের সময় আমরা কাজ করতে পারিনি, আমরা যারা ক্ষতিগ্রস্ত তারা ক্ষতি হয়েছে, এটার থেকে তো কোনো বেটার আউটপুট আমাদের দেশ বা জাতি আমরা পাবো না, বা ব্যবসায়ীরা আমরা পাবো না। সুতরাং এই যে জিনিসটা কোনো মতেই অ্যাপ্রিসিয়েটেবল না, যাদের কারণে হয়েছে তারা এটার দায় বহন করতে হবে আমি মনে করি। আন্দোলনটি আসলে শুরু হয় প্রথমত যখন এনবিআর বিলুপ্ত করা হয়, তারপর থেকে 12 মে যেটি শুরু হয়। তারপরে এটি আন্দোলনকারীরা সেখান থেকে সরে এসে তারা তাদের দাবিটা এরকম দাঁড়ায় যে এনবিআর এর যে প্রশাসন ক্যাডারের লোকজনের যে নিয়োগের যে সুযোগটি তৈরি হচ্ছে সেটি তারা অবারিত যাতে না থাকে সেটি সীমিত করবার দাবি করে। সেই আন্দোলন আমরা দেখলাম যে পরে এনবিআর এর যে শীর্ষ নির্বাহী চেয়ারম্যানের পদত্যাগ আন্দোলনকারীরা চাইলেন। তো যদিও আপনারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে আসলে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ এই মুহূর্তে আপনারা সেটি সমর্থন করেন না, এটি ঠিক আছে, কিন্তু মানে আন্দোলনকারীরা যেটি বলবার চেষ্টা করছে যে তার কারণে এনবিআর এর সংস্কার প্রক্রিয়া ব্যাহত হয়েছে। এই যে একক ব্যক্তিকে পদত্যাগের যে দাবিটি আন্দোলনকারীরা করলেন, এটি আপনারা সমর্থন করছেন না, এর পেছনে আসলে আপনাদের যুক্তিটা কি? সবচেয়ে যুক্তি হচ্ছে আমরা একটা ইন্টারিম বডি, আমাদের একটা সময় দেশ চালাচ্ছে, আমরা চলতেছি, তো এই জায়গাটাতে অনেক কিছুই আমাদের একটা মানে সীমিত জিনিসটা হয় আমাদের, আমি মনে করি আর কি আমাদের। তো এই সময়গুলোতে পরিবর্তন করতে তো আপনি আবার সময় লস করবেন, তো লস করার চেয়েও আমরা আমাদের ঘাটতিগুলোকে যদি আমরা পূরণ করতে পারি, বা ওনারা ওনাদের সমস্যাগুলোকে যদি কিছুটা হলেও সমাধান করতে পারে, আমি মনে করি সেই জায়গাটায় ব্যাপার। এখন আমাদের দোনো পক্ষেরই খেয়াল রাখা উচিত ছিল, এটা আমাদের রেভিনিউ আর্নিং এর একটা সময়, বাজেট পাশের সময়, বাজেটের সময় জুন জুলাই আমাদের জন্য খুবই একটা, এই সময়টাকে অন্তত কনসিডার করে তারা তাদের মতো করে জিনিসটাকে শেষ করা উচিত ছিল। আর এককভাবে আপনি কি মনে করেন যে, আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে এককভাবে কাকে সরিয়ে দিলেই কি জিনিসটা সমাধান, এখানে অনেক রকম প্রবলেম থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে। সুতরাং এটা ওনার যদি প্রবলেম থাকে ওনার সাথে বসে এটা কাজ করা যেতে পারে, মানে আলোচনা ছাড়া তো এর বাইরে কিছু হতে পারে না। পৃথিবীর সব জায়গায় বা সবকিছুতে নেগোসিয়েশন সবচেয়ে বড় পার্ট। আমি মনে করি এটা সমাধান করার চেষ্টা করা উচিত ছিল দোনো পক্ষে, তড়িৎ গতিতে আর কি। এনবিআর এর সংস্কারের প্রসঙ্গ যেহেতু আলোচনা করছি, সংস্কারের প্রসঙ্গ আসলে সরকারও কালকে বিবৃতিতে কিন্তু একটি প্রসঙ্গ বলেছে যে আমাদের যে রাজস্ব আদায়
এই যে দক্ষিণ এশিয়া একেবারে তলানিতে, সারা বিশ্বে আমরা আমাদের কর জিডিপি অনুপাত কিন্তু একেবারে তলানিতে রয়েছে। এর বড় কারণ আসলে দুর্নীতি, রাজস্ব প্রশাসনের অদক্ষতা। এই দুটি বিষয়কে বড় করে সরকার বলছে এবং আমরাও সেটি দেখি। তো এই যখন সংস্কার চলছে, যেহেতু দুর্নীতি প্রসঙ্গ আসলো, এনবিআর এর কর্মকর্তারা যদিও নিজেদেরকে ফেরেস্তা মনে করে অনেকেই, আপনার কি মনে হয় যে এই সংস্কারে আসলে এনবিআর এর দুর্নীতি ঠেকানো যাবে? আসলে ওটা যদি আপনি এইভাবে দেখেন, আপনি 100% কোনোটাই ঠেকাতে পারবেন না। এটা একটা মানসিক পরিবর্তন দরকার আমি মনে করি, জাতিগতভাবে আমাদের সবার। হ্যাঁ, এখন বলতে পারেন যে সিস্টেম যদি ডেভেলপ হয়, সিস্টেমের কারণে হয়তো আমরা অনেক কিছু ঠিক হয়ে আসব, ইচ্ছা না থাকলেও ঠিক হব। আরেকটা হচ্ছে আমাদেরও সতীর্য থাকতে হবে যে আমরা ঠিক হব। আপনি ট্যাক্স রেভিনিউ কম হচ্ছে আপনি বলতেছেন, কিন্তু আমাদের ট্যাক্স পেই কতজন? আমরা যদি লিগ্যাল আর্নিংটাকে আপনাকে আনতে হবে যে ঠিক জায়গায়, তাইলে আপনার ট্যাক্স পেয়ার বাড়বে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি ট্যাক্স নিচ্ছেন, আপনি ট্যাক্স নিয়ে কি সার্ভিস দিচ্ছেন? জনগণ তো এটা বলবে যে আমি আপনাকে ট্যাক্স দিচ্ছি, আমি কি সার্ভিস পাচ্ছি? তো এই জায়গাগুলোর ভিতর ট্যাক্সটা আমি মনে করি যে ইউজার ফ্রেন্ডলি হওয়া উচিত, যে নিয়মতান্ত্রিক হওয়া উচিত। এবং ট্যাক্স পেয়ার আমি মনে করি যে আমাদের 17 কোটি দেশে 17-18 কোটি আমাদের জনগণ, তার ভিতর আমাদের ট্যাক্স পেয়ার কত, সম্ভবত কত আমি 40 লাখের উপরে, এই 1 কোটিও যায় নাই উপরে। হ্যাঁ, বাট ট্যাক্স পে 40 লাখের কাছে। আপনি নিজেই দেখেন এই 40 লাখের ট্যাক্স দিয়ে আপনাকে দেশ চালাতে হচ্ছে। সো এটা তো কোনো কনক্লুশনও মিলবে না। এখন আমরা যেটা বারবার বলে আসতেছি, ব্যবসায়ীরা যারা দিচ্ছে তাদেরকেই কিন্তু আপনারা চেপে ধরতেছেন, আপনারা বড় করতেছেন না, আপনাদের বাস্কেটটাকে আপনি বড় করতেছেন না, এবং বাস্কেটটাকে একটা সিস্টেমের ভিতর ফেলতেছেন না যে আমি রেগুলার মাসে মাসে দিয়ে আমি করতে পারি। আমি জানি না, হয়তো আইনগতভাবে অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা এই ট্যাক্স কালেকশনের জায়গাটাকে যদি বড় করি, এটাকে কম করে আমি কম টাকা নেই, একটা সুন্দর টাকা নেই, কিন্তু এটা যদি আপনি মনে করেন যদি আজকে 3 কোটি লোক ট্যাক্স দেয় বা 4 কোটি লোককে আমরা ট্যাক্সের আওতায় আনতে পারি, সে 5,000 দিল, 2,000 দিল সারা বছরে, এটাকে যদি একটা সিস্টেমে আমরা প্রমোট করতে পারি, তাইলে কি হয় না, আপনার অনেক বেশি রেভিনিউ হয়। তো এই জিনিসগুলা হচ্ছে যে আমরা আমাদের জায়গাটাকে বড় করতেছি না, আমরা সিস্টেমটাকে বড় করতেছি না। আমরা যদি ওইসব জায়গাকে আটকিয়ে রাখি, আমি যদি মনে না করি যে ট্যাক্সে গেলে আমাকে এক হচ্ছে আমি দুর্বৃত্তায়নটা ঢাকতে চাচ্ছি, ওই জন্য যাব না। আবার আরেকটা হচ্ছে যে আমি ভয় পাই যে ওখানে গেলে আমাকে কি হবে। তো এই জায়গাগুলোকে যদি চেঞ্জ করা যায়, আমাদের মানসিকতাকেও যেমন আমাদেরকে তৈরি হতে হবে ট্যাক্স দেওয়ার জন্য, এট দ্য সেম টাইম সিস্টেমও ডেভেলপ করতে হবে যারা আমাদের থেকে ট্যাক্স আদায় করবে। আমাদের জন্য ফ্রি করে দিলেও আমরা ঠিক থাকবো না, আবার আপনি কোনো সিস্টেম না দিলেও ঠিক এই যেমন চলতেছে এরকমই চলবে। আপনি আপনার আলোচনায় বলছিলেন যে আমি যে কর জালের আওতায় আসব, আমার মধ্যে একটি ভীতি কাজ করে যে আমি একবার করের আওতায় আসলে এনবিআর এর লোকজন আমাকে চেপে ধরবে। তার থেকে বড় ব্যাপার, এনবিআর এর লোকজন আইনি প্রক্রিয়া আমাকে চেপে ধরলে ঠিক আছে, আমি সেটি সমর্থন করছি, কিন্তু সে হয়তোবা 10 লাখ টাকা রাজস্ব আদায়ের একটি ফাঁদ তৈরি করবে, নিজে ব্যক্তিগতভাবে সেখান থেকে বলবে যে ঠিক আছে এটি আপনি রেয়াত পাবেন, আপনি আমাকে 50,000 টাকা বা 1 লাখ টাকা আন্ডার টেবিল দেন। আপনি যেহেতু অনেকদিন ব্যবসা বাণিজ্য করেন, মানে একটু বলবেন যে আসলে এনবিআর এর লোকজনের চেহারাটা কি? আমি একটু ছোট করে বলে, আমি এই যে কয়েকদিন এনবিআর এর লোকজনের আন্দোলন, এই পরিস্থিতি দেখতে গিয়ে আমি গতকালকে আলোচনায় বলছিলাম যে একজন পথচারী বলতেছিলেন যে এনবিআর এর একজন কর্মকর্তা যে সমস্ত গাড়ি ব্যবহার করে এই আন্দোলনে যোগ দিতে আসতেছে, তাদের এই গাড়ির উৎসটা কোথায়? একটু যদি বলেন যে আসলে আপনি ব্যবসা যেহেতু করেন, মানে এই যে ঘুষ দেয়া, মানে এটা তো এনবিআর এর একটা ওপেন সিক্রেট নাকি? ঘুষ দেওয়া ওপেন সিক্রেট আমি ওইভাবে বলবো না। আমি যেটা বলবো, এটাকে বিভিন্ন ফরম্যাটে বলা যায়। আমরা স্পিড মানি বলি, অনেকে অনেক রকম বলে। এখন এটা আনইথিক্যাল কতটুকু সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর 2 হচ্ছে যে এরকম তো আমরা সবার সম্পর্কে সবাই বলি। আপনি যদি ঠিক মতো থাকেন, এর ভিতরে আমাদের ট্যাক্স পে অনেক ছোটখাটো লোক ট্যাক্স পে দিচ্ছে, 100% নিয়ম মতো দিচ্ছে। তো এখানে সব রকমই আছে, এটা ঢালাওভাবে কোনো বলা যাবে না। ভালো খারাপ মিশিয়ে আমরাও ব্যবসায়ীরাও আমাদের ভিতরেও ভালো খারাপ আছে, সব রকম আছে। তো
তো সুতরাং এটাকে ওইভাবে কোনোভাবে বলা যাবে না। আমি যে জায়গাটায় বারবার জোর দিতে চাচ্ছি, এখানে দেখেন এক্সপেন্ডিচারও বাড়তেছে, আপনার জীবনযাত্রার মান বাড়তেছে, আমাদের সবকিছুর সাথে যদি আপনার খরচের সামঞ্জস্যতা ঠিক না থাকে বা আপনি রাখতে না পারেন, ডিভ্যালুয়েশনের কারণে প্রতিদিন আপনার মান কমে যাচ্ছে। আমরা ধরেন আমাদের এখন পার ক্যাপিটাল আর্নিং কত, $2000 মতো। তো $2000 কি হচ্ছে, বা $2000 যখন ডলার ডিভ্যালু হচ্ছে, আমরা 86 টাকার থেকে চলে আসলাম 120-এ। তাইলে এই যে একটা জীবনযাত্রার মান কমে গেল প্রত্যেকটা লোকের, হ্যাঁ, তো এই দায় কেউ তো নিচ্ছে না, কেউ তো নিবে না। হ্যাঁ, তারপরে এই যে আমাদের আমরা লোন, ইন্টারন্যাশনালি আমরা অনেকগুলো লোনের ভিতর আছি, তো এগুলো তো আলটিমেটলি আমাদের উপর পড়তেছে। তো আমি এখানে যে জায়গাটায় জোর দিব, সিস্টেম আমাকে অনেক সৎ করে দিবে, সিস্টেম আমাকে অনেক কিছু ঠিক করে দিবে। ওই সিস্টেমটা যদি আমরা ডেভেলপ করতে পারি, সাথে মানসিকতা তো পরিবর্তন লাগবেই। এই জায়গাটায় আমি দোনোটাকে কম্বিনেশন করতে পারলে আমি মনে করি আমরা সবাই বেটার রেজাল্ট পাবো। পরিবর্তন বা সংস্কার যাই বলেন না কেন, সবশেষে আমার ব্যক্তিগত অভিমত, এই জায়গাটা আমাদেরকে আসতে হবে সবাইকে, অবশ্যই পরিবর্তন সম্ভব। আপনি বলছিলেন এটা সত্য যে আমাদের যেহেতু কর যারা দেন, কর বিবরণী জমা দেন, সেটা শূন্য হোক বা যে পরিমাণই হোক, সেটা 40 লাখের কাছাকাছি। আমাদের টিআইএন সংখ্যা যদিও প্রায় 1.25 কোটি। তো কিন্তু একটা প্রসঙ্গ বলছিলেন যে আপনারা যারা কর দিচ্ছেন, এনবিআর লোকজন তাদেরই গলা চেপে ধরছে, সেটি সত্য। কিন্তু প্রশ্নটা হলো আমার এখানে, যে এখানে এনবিআর লোকজনকে তো বেপরোয়া করে দিচ্ছে সরকার। ঠিক এইভাবে আমি যদি সম্পৃক্ত করি, যে ধরেন চলতি অর্থ বছরে 4,80,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হলো তাদের, আপনি দেখলেন যে প্রায় 1,20,000 কোটি টাকার ঘাটতি তৈরি হলো। যদিও আন্দোলনকে আমরা কিছুটা কারণ বলছি, আবার আগামী অর্থ বছরে প্রায় 5 লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্য দেওয়া হয়েছে, সেখানেও আমরা দেখবো যে 1,16,00,000 কোটি টাকার ঘাটতি তৈরি হবে। এই যে উচ্চ রাজস্ব লক্ষ্য দেওয়া হচ্ছে তাদেরকে, যার কারণে এনবিআর এর লোকজন তো আসলে বেপরোয়া হয়ে যারা করের জালের আওতায় আছে তাদেরকেই চেপে ধরছে। এই যে পদ্ধতিগত ত্রুটি, সরকার উচ্চ লক্ষ্য দিচ্ছে, এইখানে আসলে এই ব্যত্যয়টা, এখানে সমাধানটা কি হওয়া উচিত? ওই যে আপনি বললাম সিস্টেম, আপনি আমাকে, আমার কোনো এরিয়া নাই, ছোট একটা এরিয়া, আপনি আমাকে বলতেছেন যে আমাকে এটা করতে হবে, তো আমি তো ওই জায়গায় যাব। আপনি তো এখন যদি আমি নতুন করে আরো নতুন আনতে চাই, এখানে আমি চাইলে এনবিআর যে কোনো কর্মকর্তা চাইলে সেটা পারবে না। ওই জায়গাটাইতে আমি আসতে চাচ্ছিলাম, যেটা বারবার বলতে, সিস্টেমটাকে আপনি এমনভাবে ডেভেলপ করতে হবে, আপনি আমার কাছে আসবেন না তো আমি আপনাকে যেয়ে দিয়ে দেব। আমি আপনাকে যেয়ে কেন ট্যাক্স দিব না? আমি আমার সিস্টেমে আমি যেটা পাই সেটাতে আমি করব না কেন? যেহেতু আমরা ডিজিটালাইজেশনের কথা বলতেছি, আমরা অনলাইনে করতেছি, অনলাইনেই যদি আপনি যদি জটিলতা রেখে দেন, অনলাইন করার পরে যদি আবার ওইটাকে হাতে করেন, বা ওই জায়গাটাকে আমরা সিস্টেমাইজ যদি করতে না পারি, ওই একটা শটই এই জায়গাগুলোতে আমরা তো সাধু না, আমাদেরও সমস্যা আছে। আমরা সবাই বিভিন্ন কারণে আমরা বিভিন্ন রকম অ্যাক্ট করে থাকি। তো এই জায়গায় আমি মনে করি সর্বজন মিলে একটা, যেটা পক্ষে সম্ভব, যেটা ধরেন আপনিও জীবন চলতে হবে, সবকিছু মিলায় আপনাকে এমন একটা সিস্টেম দাঁড় করাতে হবে। আগে যেমন এখন টিআইএন মেলা শুরু করেছিল সেলফ অ্যাসেসমেন্টের, এই মেলাতে অনেক ভালো রেসপন্স, অনেকে টিন করেছে, কেউ কন্টিনিউ করতেছে। আবার এটাও বুঝতে হবে যে কেউ টিন করতেছে আজকে ব্যবসার জন্য, 1 বছরের মাথায় সে হারিয়ে যাচ্ছে, তাহলে সে থেকে আপনি ট্যাক্স কোত্থেকে পাবেন? আমরা তো ওইভাবে ডোর টু ডোর এটা সম্ভব না। আমরা যেহেতু আমাদের জায়গাটাই আমরা সুন্দর করতে পারিনি, বা আমাদের জায়গাটা আমরা বড় করতে পারিনি, তা আমি এখানে সিস্টেম ডেভেলপমেন্টের কথা বলবো। চাপ দেন আর যাই দেন, এগুলো দিয়ে বরঞ্চ আমি মনে করি যে এই দুর্নীতি, এই জিনিসগুলা সুযোগ আরো বেশি তৈরি হবে যদি হয় আর কি। আপনারা যারা রপ্তানিমুখী খাতের ব্যবসার সঙ্গে জড়িত, দেশের অর্থনীতিতে আপনাদের অনেক বড় অবদান, এটি সত্য। রপ্তানি আয়ের প্রায় 80% বেশি আপনারা নিয়ে আসছেন। যদি আমরা কর্মসংস্থানের কথা বলি, সেখানেও আপনাদের অনেক বড় অবদান। আবার যদি নারীর ক্ষমতায়নের প্রসঙ্গটা নিই, সেখানে আমাদের আরএমজি খাতের অবদান রয়েছে। তো কিন্তু এই খাতের যারা উদ্যোক্তা, তারা সবসময় একটি কথা বলেন যে কাস্টমসের হয়রানির প্রসঙ্গটা নিয়ে আপনারা অনেক সময় কথা বলেন। এটি নিয়ে অনেক কথা হয়,
হ্যাঁ, এখন অন্তর্বর্তী সরকার এখনো কথা হচ্ছে। আপনার কি মনে হয় যে আপনারা এই কাস্টমসের হয়রানি থেকে কোনোদিন রেহাই পাবেন? আমি তো বিশ্বাস করি, কারণ আমরা তো যেহেতু আন্তর্জাতিক ব্যবসা করি, সেক্ষেত্রে আমি মালটা বেচতেছি, মাল আমেরিকায় বেচতেছি বা বাইরের কোনো দেশে আমরা বিক্রি করতেছি, সেখানে থেকে তো সহজে বের হয়ে যাচ্ছে। তো আমাদের ইম্পোর্টে কেন ঝামেলা হয়? ব্যাপারটা হচ্ছে কি, আমার কাছে যেটা মনে হয়, যারা আমাদেরকে বা যারা ধরেন এই জিনিসগুলো দায়িত্বপ্রাপ্ত হবে চেক করার জন্য, তাকে মূল জিনিসটা জানতে হবে, তাকে ব্যবসাটা জানতে হবে। আমরা ইন্টারন্যাশনাল ব্যবসা করতেছি, দোকানে ওখানে বিদেশে ওদের দোকানে মাল উঠতে হবে, বায়ার আমার ক্রেতা। সে যদি টাইম ফেল করে, সে টাইমটা যে ফেল করবে, সে আমাকে কেন ডিসকাউন্ট দিবে না? সে তো দোকানে মাল তুলতে পারেনি। তো আমরা কত রকম ভাবে এই জটিলতায় আছি। আমি মনে করি এক্সপোর্টকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া উচিত। এটার জন্য কোনো ছুটি শব্দই আসতে পারবে না। ইমার্জেন্সি যে কোনো ভাবেই এক্সপোর্ট ক্যানট বি স্টপ। ইভেন কালকের আন্দোলনেও চলবে ওই কাজটা। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ওই প্রায়োরিটিটা আমরা ব্যর্থ হয়েছে জাতিকে বোঝানোর জন্য। এটা আমাদের ব্যর্থতা আমি বলবো। আমি আমার কি হইলে আমি টাকাটা ঠিক মতো পাবো, কি হইলে আমি ডিসকাউন্টেড হব না, কি হইলে আমার ক্রেতা ভালো থাকবে। কারণ ক্রেতা আজকে এখান থেকে কিনবে, না কালকে আর দেশে চলে যাবে। তো এই জিনিসগুলা আমরা কি আমাদের যারা আমাদেরকে যে বডিগুলো আমাদেরকে কাস্টম বলেন, আদার বলেন, আমাদেরকে কন্ট্রোল করতেছে বিভিন্ন চুরি বা যে কোনো কিছুর জন্য, চেক আপের জন্য আছে, তারা কি এভাবে চিন্তা করে বা চিন্তা করতেছে? আমার মনে হয় এখানে প্রচন্ডভাবে ব্যর্থ হয়ে আছে। কারণ তারা যদি বুঝতো যে এইটা না গেলে পেমেন্টটা সে মালটা না নিতে পারে, সে মালটা না নিলে এই মালটা কই যাবে? এখানে তো আমার দেশ, আমার ব্যাংক টাকাটা আমরা ব্যবহার করে ফেলেছি। আমি মালটা বানিয়ে ফেলেছি, 100 টাকার মালে আমি পাই কত? হয়তো ওখানে আমি 80 টাকা আমার খরচ হয়ে গেছে, 80%। তাহলে আমার 20% আমার, তার ভিতর আমার অন্যান্য খরচ আছে। তাইলে এই 80%-এর পুরো দায়টাই তো আমাকে নিতে হবে। কেউ দিবে না তো। ব্যাংক নিবে? কেউ নিবে না। আলটিমেটলি আমার গায়ে আসতেছে। তা এখন আমি পাচ্ছি কিন্তু মাত্র 20%, যেটার ভিতরে আবার ট্যাক্স সব আছে। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই এমার্জেন্সিটা যদি আমরা সবাইকে বোঝাতে সক্ষম হতাম, অবশ্যই আমরা ভালো রেজাল্ট পেতাম। এখানে আমাদেরও অনেক ব্যর্থতা আছে। আমি অপরকে দোষ না দিয়ে আমি আমার ব্যর্থতাটাকে আমি সামনে আনতে চাই, যে আমি ওই এমার্জেন্সিটা বুঝাইতে পারি নাই, যে যারা আমাদের সাথে জড়িত আছে। আর কাস্টমস তো এটা আমি মনে করি, দেখেন এখানে খুব ইম্পর্টেন্ট যে ওনারা মূল্যটা, মানে আমি ঠিক জিনিস আনতেছি কিনা সেটা দেখাটা ওনাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা কিন্তু বন্ডের আওতায় মালটা আনতেছি। তাহলে বন্ডের আওতায় আনা কি দরকার? আমার মাল ওইটা আমি আনছি কিনা দেশে, এবং আমি এক্সপোর্ট করছি কিনা। তো এক্সপোর্ট হইলে কিন্তু আমার কি থাকে, এক্সপোর্ট বিল আছে, আমার টাকাটা আসলে পিআরসি আছে, ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সবাই আছে। তো তারপরে আমরা এটা এত জটিলতায় যাব কেন? এত সিস্টেমের ভিতর যাব না কেন? এখন আমাকে চেক করার জন্য তো আমি এক্সপোর্ট করতেছি কিনা, দ্যাট ইজ এনাফ। আমি যেটা বুঝাতে যাচ্ছি, এখন মিস ডিক্লারেশন হয়, এই মিস ডিক্লারেশনের মাধ্যমে অনেক চুরি হয়, সবই সত্যি কথা। কিন্তু ওনারা যে করে সেটাও একদম খুব, মানে বলবো না যে আমাকে ছেড়ে দিলে আমি চুরি করে শেষ করে ফেলবো। আমরা তো ঠিক নাই, আমাদের ভিতরেও অনেক ব্যর্থ আছে। যার জন্য এটাকে এমন ভাবে আনা উচিত যে যারা সৎভাবে ব্যবসা করতে চায় তারা সেই প্রায়োরিটি পাক, আর যারা অসৎভাবে আছে তারা যেন কোনো রকমে কোনো সিস্টেমের সুযোগ না পায়। তাহলে এই টাইমও কম হবে, হয়রানিও কম হবে, সবকিছু কম হবে। আর কোনো প্রবলেম যখন আসবে, ওইটাকে যেটা আপনারা এইচএস কোডের শব্দ শুনেছেন, অনেক এটা নিয়ে হয়। তো এইচএস কোড এটা একটা ইন্টারন্যাশনাল, কিন্তু এটা এমন না যে এইচএস কোড আমার বানানো, এটা জেনেভা কনভেনশন থেকে তৈরি হওয়া। ওখানে লেখাই আছে যে কোনো ইম্পোর্টার মানে সাফার হবে না এইচএস কোডের জন্য। আমরা কিন্তু মাল ইম্পোর্ট করে সাফার হচ্ছি। তো এই জায়গাগুলোকে জানা উচিত, বোঝা উচিত, এবং কি দিয়ে কি করলে সহজ হবে। আমি ওখানে এটা যখন আমি এক্সপোর্টের জন্য ব্যবহার করব, আমি সত্যি এক্সপোর্ট করব, তাহলে এটা যে কোনোভাবে সমাধান করে এটাকে ডিউ টাইমে এক্সপোর্ট করার জন্য সহযোগিতা পুরো জাতির করা উচিত। যেহেতু আপনি বলতেছেন 80 ভাগের মতো আমরা করতেছি, কিন্তু 80 ভাগের মতো আপনি কি আমাকে ওই
সাপোর্টটা দিচ্ছেন অপারেশনাল সাপোর্ট। এখানে কিন্তু গভর্নমেন্ট অনেক রকম সাপোর্ট আমাদেরকে দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, সহায় করে, পলিসি সাপোর্ট দিচ্ছে। আমি ওগুলা দিছে বলেই আজকে এই জায়গায় আসছে। এটা এমন আমরা বলতে পারবো না যে আমরা পাই না, আমরা পেয়ে পেয়ে আসছি। কারণ আমাদের অত টাকা ছিল না, আমাদেরকে ব্যাংক টাকা দিছে, ব্যাংকের টাকা দিয়ে আমরা ব্যাক টু ব্যাক খুলি। তো আমাদের ইন্ডাস্ট্রিটা এভাবেই তৈরি হয়ে আসছে। তো এখানে আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আমরা সবাই জিনিসটাকে অ্যাড্রেস করি, এটা আমাদের খুব এমার্জেন্সি, আমাদের এক্সপোর্ট হওয়াটা জরুরি, মালটা তাড়াতাড়ি আসাটা জরুরি, যেহেতু আমরা একটা টাইম বেরিয়ারে লজিস্টিক ভাবে অনেক পিছিয়ে আছি। ইন দ্য মিন টাইম এই ইউক্রেন আর ইয়ার যুদ্ধের জন্য, রাশিয়ার জন্য আমাদের এখন লিড টাইম অনেক বেড়ে গেছে। তাহলে অলরেডি আমি আরেকজনের সাথে, আমার যে কম্পিটিটর তার সাথে পিছিয়ে গেছি। এখন যদি এইখানে এইসব আনা নেওয়ার ভিতরে আপনি যদি মানে আমাদের আরো সময় যায়, কখন শিলাবো, কখন কি করব, কখন এক্সপোর্ট করব, এটা আমরা মাথায় নিতে হবে সবাইকেই। সুতরাং এক্সপোর্টের জন্য আমাদেরও যেমন সৎ হওয়া উচিত, সেরকম আমাদের সিস্টেমগুলোকে ওই ডেভেলপ করা উচিত, যেন আমরা এটা সফলভাবে এগুলা জাতিগতভাবে গ্রোথ নিতে পারি। একটি প্রসঙ্গ আপনি বলছিলেন যে আমাদের ব্যবসার, যদিও এনবিআর কাস্টমস আমরা আলোচনা করছি, কিন্তু ব্যবসার পরিবেশের প্রসঙ্গে আপনি বলছিলেন, অন্তর্বর্তী সরকার প্রসঙ্গ আসছিল। একটু যদি ছোট করে একটু যদি বলেন যে সরকার তো কয়েকদিন পরে তার 1 বছর পূর্ণ হবে অগাস্টে, তো জুলাইতে আন্দোলন শুরু হয় ছাত্র জনতার। ঠিক সেই প্রেক্ষাপটে যখন আমরা আছি, একটু বলবেন যে এই সময়টা আসলে ব্যবসা বাণিজ্যের পরিবেশ কেমন গেল আপনাদের? ব্যবসা বাণিজ্যের পরিবেশ আমরা ভালো অবশ্যই হয়েছে আগের চেয়ে, এবং আমরা আশা করি সামনে আরো ভালো হবে। আমরা যদি এই সংস্কার কার্যক্রমগুলা বা এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি, সেটা ভালো হবে। আমরা এখন কথা বলতে পারতেছি, আমরা কথা বলতেছি, এটা একটা পজিটিভ দিক। আমি আজকে আপনাকে বলতে পারতেছি, তো এই জিনিস বললেই জিনিসগুলা হবে। কালকে আমরা বলতে পারছি যে এই জায়গায় আমাদের প্রেসিডেন্ট বলেছে যে এই জায়গায় গভর্নমেন্টের হয়েছে, এটা আরো তাড়াতাড়ি করা উচিত ছিল, এই যে এনবিআর এর ব্যাপারটা। তো তাইলে এগুলো তো আগে বলতে পারতাম না। সো এটা আমি মনে করি যে এই বলতে গেলেই, করতে গেলেই জিনিসগুলো সুন্দর হয়ে যাবে। সবার ভিতরে একটা পজিটিভ মানসিকতা কাজ করতেছে। এটা হচ্ছে যে মানে সবচেয়ে ভালো দিক আমি বলবো। হ্যাঁ, এখন কিছু কিছু ক্রাইসিস হঠাৎ করে আসে, আর কিছু কিছু ক্রাইসিস অনেক দিন থেকে শুরু হয়। আমরা গ্যাসের ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে গ্যাসের চ্যালেঞ্জটা আমরা ফেস করতেছি ইন্ডাস্ট্রিতে, গ্যাস এবং মানে ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস দোনোটাতে। এটা আমি মানে সাময়িকভাবে অল্প কিছু করতে পারবো, কিন্তু আলটিমেটলি এটা আমাদেরকে লং টার্ম প্ল্যান নিতে হবে। কারণ এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি ইনভাইট করতেছেন ফরেন ইনভেস্টমেন্ট, আপনি লোকাল ইনভেস্টমেন্ট মানে চাচ্ছেন, আপনি গ্যাস বা এনার্জি সাপ্লাই দিতে পারবেন না, সেটার কস্ট কি হবে, ওইটা কস্টিং করে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে ওই ব্যবসাটা সার্ভাইভাল হবে কিনা। কারণ আমার কম্পিটিটার্স অনেকগুলো কান্ট্রি আছে, শুধু আমাদের ট্রেড বলবো না, সাথে টেক্সটাইল সেক্টর ছাড়াও তো আরো ব্যাপার আছে। তো এই যে মানে একটা কি বলবো, মানে একটা কিছু পার্মানেন্ট, কিছু লং টার্ম, কিছু শর্ট টার্ম, তো এগুলো এখনই সময় যে ক্যালকুলেট করা, যে এখনই সময় এগুলোকে আইডেন্টিফাই করা। কিছু কিছু আইডেন্টিফাই হচ্ছে, হ্যাঁ, এটা তো একদিনে হবে না। আমাদের রিজার্ভ বেড়েছে, যে কোনোই হোক এটা স্টপ হয়েছে। ডলারও আমি মনে করি যে একটা স্টেবল, ওপেন করে দেওয়ার পর আল্লাহর রহমতে স্টেবল আছে, এখনো আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো খুবই প্রয়োজন, তো এগুলো খুবই পজিটিভ। এবং ওখানে আমাদের সরকার এখন অনেক কয়েকজন ভালো অর্থনীতিবিদ আছেন, ভালো মানুষজন আছেন, ওনারা চেষ্টা করতেছেন। কিছু না কিছু তো হবে, যেটা হয়তো আমরা এখন দেখতেছি না, কিন্তু সামনে কিছু পলিসি গত জায়গায় ভালো হলে অবশ্যই আমরা ভালোর দিকে। একটা পতন বা একটা জিনিস হঠাৎ চেঞ্জ হয়েছে, তো এইটা তো আমরা যদি রাতারাতি দিনে আশা করি সেটাও যেমন সম্ভব না, বাট এখানে ইমার্জেন্সিও কিছু মেজার্স নিতে হবে। আবার কিছু আমি ব্যক্তিগতভাবে আশা করি লং টার্ম কিছু পলিসি সাপোর্ট যদি এই সরকার আমাদের জন্য করে যেতে পারে, তাহলে আমি মনে করি সত্যিকার অর্থেই আমরা একটা চেঞ্জ পাবো ইনশাল্লাহ লং রানে। আপনি কিছু সংকটের কথা বললেন যেগুলো পুরনো, আগের মেয়াদ থেকেই চলে এসে, জ্বালানি সংকটের কথা বললেন,
আবার সরকারের উদ্যোগের প্রশংসা করলেন, অনেকটা সাফাই গাইলেন মনে হলো। কিন্তু একটি ব্যাপার একটু বলবেন যে আপনাদের ব্যবসায়ীদের একজন ইন্টারন্যাশনাল চেম্বারের যে প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে এই সরকারের সঙ্গে ব্যবসায়ীদের যোগাযোগ কম, যেটা বিগত দিনে এতটা দেখা যায়নি। বিগত দিনে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একটি যোগাযোগ ভালো ছিল। তো আপনি বলছিলেন এই সরকারে অর্থনীতিবিদ আছে, একজন ব্যবসায়ীও আছে। তো তারপরেও এই যে এনবিআর এর সমস্যা হলো, আরো নানা রকম সংকট, ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিয়েও আমাদের বিনিয়োগ কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগকারী আসতে যাচ্ছে না। তো এই যে এত সংকট, কিন্তু আপনি সরকারের পক্ষে সাফাই গেলেন, মানে আপনি কি কথা বলতে ভয় পাচ্ছেন কোনো কারণে সরকারের বিপক্ষে? না না, সেটা বলতে আমি ভয় পাচ্ছি না। আমি যেটা মনে করছি, আমি সাফাইও গাই নাই। আমি যেটা বলেছি ওটার পজিটিভ দিকগুলোকে আপনি বলেছি, নেগেটিভ দিকও তো আছে। যেমন আমি আপনাকে বলি, নেগেটিভ দিকে যদি বলতে চাই, সেটা হচ্ছে যেখানে আমরা লোকাল ইনভেস্টমেন্টরা ইনভেস্ট করতে ইনভেস্টররা মানে স্ক্যার্ড। কারণ জ্বালালি বা আমার পলিসি কি হবে, আমার ট্যাক্স পলিসি কি হবে ফরেন ইনভেস্টমেন্ট। যেমন আমরা একটা যখন ব্যবসা করি, এটা 5-10 বছর একটা প্ল্যান করা হয়। আজকে আপনি যেই আমরা যে ট্যাক্সের জায়গাটাকে, আমাকে মিনিমাম 5 ইয়ার্সের একটা প্ল্যান দরকার, আমরা ওইটা পাই না। তো না পাওয়াতে কি হচ্ছে, আপনি আজকে একটা ট্যাক্স আছে, এই ধরে আপনি কস্টিং করে ব্যবসাটা শুরু করলেন, কালকে এটা অন্যরকম হয়ে গেল। এবং এটা বিদেশিদের ক্ষেত্রে তো আরো বেশি। যদি আমি জাপান বাংলাদেশ চেম্বারের ডিরেক্টর হিসেবে আমি আপনাকে বলতে পারি যে যেখানে আমরাই স্ক্যাটার্ড, তাহলে ফরেন ইনভেস্টমেন্ট কিভাবে আসবে? তারা তো আরো মানে কি থাকবে, তারা অনেক বেশি ক্যালকুলেট করে সেই দেশে ইনভেস্ট করতে আসবে। তো এই জায়গাগুলো আছে। তো আপনি যেই জায়গাটায় আমি গভর্নমেন্টকে মানে আমি ওইটা পজিটিভ, এগুলো নেগেটিভ দিকগুলো আছে, কিন্তু এটাও কি খুব সম্ভব সবার পক্ষে? কেন আমি যেটা দেখি, যেমন আমাদের বিজেএমইতে আপনার সহায়ক ছিল, একটা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছিল, আপনারা জানেন। সেই সময় কাজগুলো কিন্তু কি সঠিকভাবে হচ্ছিল? কারণ ওই পরিমাণ তো লোকবল লাগবে। তো আমি জানি না, তো এখানে আমার অতটা মেধা দিয়ে আমি বলতে পারবো না সরকারের পক্ষে। কিছু কিছু ব্যত্যয় আছে, কিছু কিছু কারেকশন হয়েছে, কারেকশন হয় না আপনি বলতে পারবেন না। অনেক জায়গায় আমরা ঠিক জিনিস করতেছি, অনেক জায়গায় পারতেছি না। আর আমরা যেটা সংকট আপনি বলতেছেন, সংকট কিছুটা আমাদের, আমি মনে করি যে সংকট সত্যিকার অর্থে তৈরি হচ্ছে। কিছু কিছু আমরা সবাই এখন চেয়ে বসতেছি। তো তো এইটাও একটা ব্যাপার আছে যে আপনি সব সমস্যার সমাধান তো একভাবে করতে পারবেন না। আপনি যদি অল্প কিছু করে যেতে পারেন, বা নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে বা তারা করবে, আমার কথা হচ্ছে যে কিছু কিছু তো শুরু হচ্ছে, এই শুরুটাকে আমরা প্রলং করতে পারি কিনা। আর আমি এক জায়গায় অনেকটাই জোর দিচ্ছি যে আমরা আমাদের যেখানে আসলে খাওয়া পড়ার জায়গাগুলোতে যখন সমস্যা হয়ে যায়, তখন অনেক কিছুই কাজ করে না। তো এখন আমার কথাও 2-3 রকম হবে, এই কারণে যে আমরা কোনটার ভিতর দিয়ে আছে, আমরাও সবাই কনফিউজ। তো জায়গাটা, ভালোটাকে ভালো বলা, খারাপটাকে খারাপ বলা, আমি মনে করি সেই জায়গাটায় যদি আমরা আসতে পারি, অবশ্যই আমাদের একটা সব মিলে একটা ভালো দিনের কথা আমরা চিন্তা করতে পারি। আপনারা অনেকদিন একটি জায়গায় খুব স্বস্তিতে ছিলেন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, সেটি হলো ব্যাংক ঋণের সুদ হার। বিগত সরকার সেটি অনেকটা আইনের বাইরে এসে 6% আমানতে এবং 9% বিনিয়োগে ঠিক করে দেয়। কিন্তু এটি আপনাদের জন্য আইনের বাইরে হলেও ব্যবসার জন্য এটি স্বস্তি ছিল, এবং যার কারণে সুদ হার বাড়ছিল না, আপনারা বিনিয়োগটা ঠিকমতো করতে পারছিলেন, ব্যবসা বাণিজ্য করতে পারছিলেন। এখন আমরা দেখছি যে ঋণের সুদ হার পর্যায়ক্রমে বাড়তে বাড়তে সেটি 14-15% গিয়ে দাঁড়াচ্ছে। একদিকে জ্বালানি সংকট, আবার জ্বালানির দাম বাড়ানো হয়েছে, সরবরাহ নিরবিচ্ছিন্ন না, সেখানে আবার নতুন করে ঋণের সুদ হার বাড়ছে। মানে সব মিলিয়ে ব্যবসা বাণিজ্যের এই যে সুদ হার বাড়লো, এটি আপনাদের কতটা আক্রান্ত করবে? এখন আপনি যদি দেখেন এটাতে কি হচ্ছে, এটাতে যেটা হচ্ছে, এটা খারাপ দিকটা বলি, অনেকে এটা মানে টেনে নিতে পারতেছে না, তারা সিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার ওই যে চাপের ভিতর রাখা যাচ্ছিল, কতগুলো ব্যাংক আপনি দেখেন এখানে হয়ে গেছে, মানে চলে গেছে দেশ থেকে বা নাই। ওই ভ্যাকুয়ামটা হয়তো আমরা ওই আগের কন্টিনিউশন হলে 2 বছর পরে বুঝতাম বা যে কোনো ভাবে বুঝতাম। তো এনারা তো এসে এই যে আবার বলতে হচ্ছে, ওনারা তো ঠেকাইছে, ওটাকে
ঠেকানোর কারণে এখন ওনারা ওই জায়গাটাকে কিভাবে রিফর্ম করতেছে সেটা হচ্ছে বড় ব্যাপার আর কি। তো ওইটার একটা ইফেক্ট তো আসতেছে, আমাদের তো নাবিশ্বাস যাচ্ছে এখানে। আমি যে জায়গায় মনে করি এই জায়গায় বিশেষ করে আমি আরএমজির ক্ষেত্রে বলবো, আমাদেরকে কনসিডার করতে হবে এখানে আমরা ঢালাওভাবে সব জেনারেলাইজ করি। আপনার ছোট ফ্যাক্টরিগুলোর কি অবস্থা বা তাদের কি সমস্যা, বড় ফ্যাক্টরিগুলোর কি অবস্থা, তাদেরও একটা সমস্যা। এই সমস্যাগুলো অ্যাড্রেস করে এগুলোকে আলাদা করে পলিসি লেভেলে আনতে হবে। এসএমইর জন্য একটা পলিসি করতে হবে, আর যারা মিড লেভেল বা তাদের জন্য একটা পলিসি, কারণ সবার জন্য এক পলিসি থাকলে ওইটাই সমস্যা হবে। এখন ব্যাংক আমার পার্টনার, ব্যাংক আমার 80% উপর আমাকে 80% আমাকে ফাইন্যান্স করে থাকে, সেখানে তারও তো ব্যবসা চলতে হবে। এখন ওই সেক্টরটা যখন একটা প্রবলেমের ভিতর চলে যায় বা ওই সেক্টরটা যখন একটা সমস্যার ভিতর চলে যায়, তখন আমরা আসলে বলার কিছু নাই। এটার ভিতর দিয়ে কিভাবে বের হয়ে আসতে হবে, ওই পলিসিটাই প্রেজেন্ট গভর্নমেন্টের কাছে আমাদের চাওয়া, যে এই লোকগুলো কাজ করে আমাদেরকে ওই দিক নির্দেশনা বা ওই দিকে আগিয়ে নিয়ে যাওয়া। একটা কষ্ট হয়তো সবার হচ্ছে, এর ভিতর অনেকে মানে বন্ধ হয়ে যাচ্ছে, অনেকে টিকে থাকার চেষ্টা করতেছে, যাদের লস অনেক বেশি দেওয়ার সক্ষমতা তার আছে। কিন্তু এটা আমরা কিন্তু ঠিক মতো এগুলো অ্যাড্রেস না, আমরা এগুলো সম্পর্কে কি বলবো, আপনাকে কোনো ডাটাও নাই। তো সব মিলায়ে মানে জাতিগতভাবে আমি যেটা বলতেছি ন্যাশনালাইজ, তো এই জায়গাটা আমি মনে করি যে ওনাদের এখন সঠিক সময় নেওয়া দরকার, 1 বছর প্রায় কাছাকাছি। কারণ মূল্যায়নের তখন কথা আসে, আপনি প্রথমে তো কিছু সময় দিতে হবে। তো এখন আসে 1 বছরে কি হলো না হলো, এটা আপনাকে চিন্তা করতে হবে। আর এছাড়া তো আপনি শর্ট টার্ম যেগুলো বলতেছে, এই যে আমাদের ট্যারিফ এর একটা চ্যালেঞ্জ আমাদের জন্য আসছে, তারপরে যদি ইরান ইসরায়েলের যুদ্ধটা থেমে গেছে বলতেছে, এগুলো যদি হয়ে যায় তো ওগুলা আমরা বুঝার আগেই তো আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। তো এই জায়গাগুলো আমাদের সক্ষমতা কতটুক, আমরা মনে করি যে এই জায়গায় অনেক বেশি কাজ করা দরকার। এখন রাত দিন সবারই কাজ করা দরকার টিকে থাকার জন্য। আমরা যেমন প্রাইভেট সেক্টরে টিকে থাকার জন্য আমাদের কোনো ছুটি চাটা নাই, ওইভাবেই আমরা কাজ করি। তো ব্যাপারগুলো এরকম অনেকটা আমি মনে করি। মনসুল, আপনি আলোচনার দ্বিতীয় অংশে বলছিলেন যে ছোট কারখানা বড় কারখানা, মানে এসএমই প্রতিষ্ঠান বড় কারখানা। তো আপনি বিজিএমইতে এবার যখন নির্বাচন করেন তখন একটি প্রতিশ্রুতির কথা আমার সঙ্গে একটি সাক্ষাৎকার আপনি জানিয়েছিলেন যে আপনি বিজিএমইর বোর্ডে আসলে এসএমই উদ্যোক্তাদের জন্য কাজ করবেন, এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য একটা এসএমই সেল করা যায় কিনা বিজিএমইতে সেই চেষ্টা করবেন। একটু বলবেন আপনার পরিকল্পনাটা সংক্ষেপে? ঠিক, আপনার ঠিক প্রশ্ন। এখানে আমার একটা দায়বদ্ধতা আছে। আমরা যারা এবার এসছি, এসএমই নিয়ে আমি কাজ করছি গত 7 বছর ধরে। তো অবশ্যই ওটার দিকে মানে করব এবং আশা করি আমাদের বোর্ডেও পাস হবে। এবং এটা ওই সার্ভিসটা, এসএমই সার্ভিসটাকে আমি টেন্ডার করব এবং ইনশাল্লাহ আমরা কাজ করতে, আপনারা দেখেছেন আমরা অলরেডি আমাদের 25% সার্ভিস চার্জ করিয়েছে আমাদের কমিটমেন্ট অনুযায়ী, যেটা আমাদের প্রেসিডেন্ট আমাদের কমিটমেন্ট ছিল, সেই অনুযায়ী কাজ করেছি আমরা অলরেডি। এটা 1 তারিখ থেকে এটা কার্যকর হবে। তো আমরা আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে আমরা আসছি, আমরা এগুলো নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা করতে পারবো এবং একটা পরিবর্তন আনার বিজিএমইতে আমরা চেষ্টা করব এবং বিজিএমইকে অনেক মানে মেম্বার বান্ধব করব, মেম্বারদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং বিশেষ করে এসএমইর জন্য তো আমরা কাজ করবই। এখানে আমি তো আপনাকে এই জায়গায়ও বলতেছি, আমি আলাদা চাচ্ছি, যে আলাদা পলিসি চাচ্ছি, আলাদা ব্যাংকের সাপোর্ট চাচ্ছি। কারণ এটা যদি আপনি আমাকে ভালো মতো না জানেন, আপনি জিনিসটা আমাকে করতে পারবেন না। কারণ আমরা দেখতে হবে যে আমি কতটুকু লাভ করছি ব্যক্তিগতভাবে, তার চেয়েও আমরা প্রচুর ওয়ার্কার ইনজেক্ট করতেছি এই সেক্টরটাতে। এই জিনিসগুলা অ্যাড্রেসড হয় না। আমাকে এসএমই বলতেছেন আপনি আমাকে খালি সাপোর্ট দিবেন। হ্যাঁ, আমাকে পলিসি সাপোর্ট দিতে হবে তো আমাকে বড় হওয়ার জন্য। আমি তো এসএমই থাকবো না, আমি এসএমই থাকতেও চাই না পার্মানেন্টলি। আমি 3, 4, 5 বছরে সবাই ছোট করে শুরু করে তারপরে এই জায়গায় আজকে বড় বড় গ্রুপগুলো যারা আসছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এমন সিস্টেমের ভিতর আগানো যায় যে আমরা কয়েক বছর ব্যবসা করে আমরা যদি
আমরা যেন বড়র দিকে বা মিডিয়ামের দিকে আগাতে পারি। এখানে আরেকটা জিনিস আমাদের একটু আমার মনে হয় এখানে পরিষ্কার করা দরকার, যেটা এসএমই গার্মেন্টসের ডেফিনিশনটা শুধু বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলারে যে আমরা $5 মিলিয়ন নিচে যারা এক্সপোর্ট করে তারা হচ্ছে এসএমই। এখানে মিডিয়ামের কোনো কিন্তু ওরকম বেনিফিটও নাই, কোনো সার্কুলও নাই। আবার আমাদের এর আরএমজির বাইরে এসএমই কিন্তু অন্য ভাষায় এটা সংখ্যার দিকে অনেক ক্ষেত্রে 150 জন লোক চালালে আপনি এসএমই 150-র নিচে, তো ডেফিনেশন। সো ওইখানে একটা ভুল তথ্য বা অজানা একটা তথ্য থাকে যে আরএমজির আবার এসএমই কি, আপনি $5 মিলিয়ন এক্সপোর্ট করতেছেন, এটা তো অনেক বিশাল ব্যাপার, ইনভেস্টমেন্ট অনেক বেশি। তো এই জায়গাগুলা আমি মনে করি জাতির কাছে, সবার কাছে এটা ক্লিয়ার হওয়া দরকার, এবং যেখানে যার ব্যবসা অনুযায়ী ডাটা করে যেখানে যার সাপোর্ট দেওয়া দরকার, কারণ আমাকে বন্ধ করে আপনি আগাইতে পারবেন না, এসএমই কে রাখতেই হবে। এই ছোট ছোট ফ্যাক্টরিগুলা ধরেন, বড় ফ্যাক্টরিগুলা ব্র্যান্ড কতজন আছে, ব্র্যান্ডের বাইরে আমাদের লাখখানিক কাস্টমারকে আমরা অ্যাটেন্ড করি বিভিন্ন দেশের। ধরেন এই মিড লেভেল কাস্টমারকে তো আমরা করতে পারবো। আরেকটা জিনিস আমি বলবো, যেমন একটা বড় সুযোগ হয়তো আমাদের আসতে পারে যে চায়নাতে, যে আপনার যদি ট্যারিফের কারণে ওদের অসুবিধা হয়, তো ওরা এখানে আমরা ছোট ফ্যাক্টরিগুলো আমরা শুধু শিলাবো, ওরা র মেটেরিয়ালস দিবে এফওসি তে, যেটা বলা হয় ননবোর্ডের জন্য। তো এই জায়গায় অনেকগুলো ব্যারিয়ার আছে, পলিসি নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে ছোট ফ্যাক্টরিগুলোর অত ওভারহেড হচ্ছে না, তো ওর এফওসি তে যদি মাল আসে, এখানে কি করতে হবে, আপনি চুরিটা ঠেকানো দরকার। ও যদি ম্যাটেরিয়াল সাপ্লাই দেয়, আমি যদি এখানে সিলাই, তাহলে অনেকগুলো ছোট ফ্যাক্টরি দেখবেন যে ওই কাজগুলো করতে পারতেছে, ওদের ওভারহেড কষ্ট কম লাগতেছে, ব্যাংকের টাকাও লাগতেছে না। তো এই জিনিসগুলাকে এখন আমাদের মানে সরকারকে বুঝাতে হবে, আমরা আমাদেরকে ডাটা দিয়ে বুঝাতে হবে। আমি মনে করি আমরা যদি বুঝাইতে পারি, আমরা সক্ষম হব জিনিসগুলাকে আরো বেগবান করার জন্য, বা ছোট ফ্যাক্টরিগুলা বা বড় ফ্যাক্টরি সবাইকে আমরা টিকে থাকার জন্য চেষ্টা করা, বা আরো গ্রোথ নেওয়ার চেষ্টা করা। আমি একটু ছোট করে শেষ প্রশ্ন আমার, যেহেতু 9 জুলাই পাল্টা শুল্কের যে যুক্তরাষ্ট্রের যে 90 দিনের মেয়াদ সেটি শেষ হয়ে যাবে, বিজেপির নতুন নেতৃত্বে আপনারা এসেছেন, এটি নিয়ে আসলে আপনারা কি কাজ করছেন সরকারের সঙ্গে ছোট করে? আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করছি। আমরা আমাদের মানে আমাদের যেখানে যেখানে ওনারা চাচ্ছেন, এবং আমরা যেটা যেটা মনে করছি ওনাদেরকে সেটা জানাচ্ছি বা সাপোর্ট করতেছি। আপনি তো দেখেছেন আজকেও পেপারে মনে একটা 3-4 তারিখের দিকে একটা নেগোসিয়েশন হবে। আমার এখানে একটাই বলতে যাচ্ছি, আমরা চেষ্টা করতেছি, আমাদেরটা আমরা জানাতে চেষ্টা করতেছি, সরকারও আমাদেরকে যেভাবে চায় সেভাবে পাবে। কারণ আমাদের এখানে নেগোসিয়েশন একটা জায়গায় মাথায় রাখতে হবে যে আমাদের কম্পিটিটিভ দেশগুলোর সাথে আমি যেন কম্পিটিটরসটা টিকে থাকতে পারি। কারণ ওখানে যদি কোনো ব্যর্থ হয়ে যায়, যেমন আমি মনে হয় ইন্ডিয়া অনেক দূর এগিয়ে আছে নেগোসিয়েশনে, তারপরে ভিয়েতনাম এগিয়ে আছে, তো আমরা যদি ওই জায়গাগুলোতে আমাদের যারা কম্পিটিটরস তাদের থেকে আমরা যদি বেনিফিটেড হতে না পারি, বা নেগোসিয়েশন আমাদেরটা যদি অসুবিধা হয়ে যায়, সেক্ষেত্রে সেক্টরের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। আবার এট দ্য সেম টাইম চায়নার সাথে যদি আমরা বেটার থেকে একটা বিরাট আর একটা পথ বের হয়ে আসবে। তো এখানে সব রকমই আছে, তো সবসময় কৌশলী হওয়া দরকার নেগোসিয়েশনে। সরকার কৌশলী হবেন আমি বিশ্বাস করি, ওখানে অনেকেই কাজ করতেছেন, আমরাও ওনাদেরকে সহযোগিতা করতেছি, আমাদের পক্ষে যা যা করা দরকার আমরা করছি। তো আমি আশা করি বেটার কিছু হবে, এই আশা রাখি আর কি। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, নাগরিককে ধন্যবাদ, যারা ধৈর্য ধরে আমাদের এই ইন্টারভিউটা দেখছেন সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে। প্রিয় দর্শক, সংবাদ বিশ্লেষণের আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।